আমি একচ্ছত্র আধিপত্যে বিশ্বাসী বান্দির মেঘ। যার উপর একবার আমার নজর পড়বে সে আমৃত্যু শুধু আমারই অধীনস্থ থাকতে বাধ্য। তার উপর সকল অধিকার কেবল আমার হবে। ইভেন নো ওয়ান ক্যান ডেয়ার টু লুক অন দেম। তুই হয়তো ভুলে যাচ্ছিস বান্দির মেঘ, তুই আমার শিকার। তোর ধ্যান জ্ঞান সবটাই কেবল আমার। এই শ্যাডো মনস্টারের আধিপত্য থাকবে। থাকবে মানে থাকবেই, সেটা তুই চাস বা না চাস, আই ডোন্ট কেয়ার। তোর দৃষ্টিতে আমি বাদে অন্য যে কোনো কিছু প্রাধান্য পেলে তার অস্তিত্ব আমি এভাবেই মিটিয়ে ফেলব, ধ্বংস করে ফেলব সব কিছু। জাস্ট মার্ক মাই ওয়ার্ডস বান্দির মেঘ। থামল রুড মানবের কর্কশ কণ্ঠ। পা দুটোর গতি এখনো সচল তার। রুক্ষ পায়ে শক্ত পাটাতনে নির্বিকারে দেবে যাচ্ছে একের পর এক তীক্ষ্ণ সীসার টুকরো। যুবকের মুখাবয়ে সে কি আধিপত্য বিস্তারের আগুন। সপ্তদর্শী ভরকায় ভীষণ। হরিণী চোখ দুটোই নামিয়েছে এক পশলা বৃষ্টি। ক্ষুদ্রাকায় দেহখানি কাঁপছে তার, পা দুটো জমে গিয়েছে বরফের ন্যায়। ভঙ্গুর হৃদয়ে সপ্তদর্শী তখন কাঁপা কাঁপা কণ্ঠে কেবল আওড়ায়, আমি কোনো খেলনা নই মিস্টার বিস্ট, যার উপর কেবল আপনারই আধিপত্য থাকবে। না আমি কোনো পুতুল যে কিনা শুধুমাত্র আপনার ইশারায় উঠবোস করবে। আমি একজন রক্তে মাংসে গড়া মানুষ, তাই কান খুলে শুনে রাখুন। আপনার মতো বিস্টের বাধ্য হতে আমি মোটেও বাধ্য নই। সহসা মাথা ভর্তি উত্তপ্ত আগুনে এক কৌটো ঘি পড়ল মাফিয়া মনস্টারের। শক্ত মুখখানায় লেপটে গেল 2 ধাপ বাড়তি আগুন। কঠোর হলো দৃঢ় চোয়াল। দাঁত কপাটির একে অপরের রুষ্ট চাপায় শব্দ হচ্ছে কটমট। বাদামি চোখ দুটো রং ধরেছে কুড়োতার। যুবক তখনই ঝড়ের বেগে এগিয়ে এসে আচানক হিংস্র থাবায় আঁকড়ে ধরল মাহির রাজহংসীর ন্যায় সুদীর্ঘ কোমল কণ্ঠা। হাতে সে কি জোর রুড মানবের। জোরের তালে উঁচিয়ে দিচ্ছে সপ্তদর্শীর ক্ষুদ্র বদনখানি। মার্বেলের শীতল মেঝে হতে ক্রমশ আলগা হচ্ছে সপ্তদর্শীর নরম পদযুগল। দেহখানি ভাব ধরেছে দোদুল্যমান। কণ্ঠায় চাপ বেড়েছে বহুগুণ। মাহি কাশছে, অনবরত পা ছোটাচ্ছে এদিক ওদিক। 2 হাতে ঠেলে দিচ্ছে রুডমানবের শক্তপোক্ত রুক্ষ হাতের মুঠো। অথচ বালাইসার অমন পাহাড় সম বলিষ্ঠবান একটা মানুষের জোরের সঙ্গে তার মতো একটা চুনোপুটি আদৌ পারে? রুডমানব কটমট করছে দাঁত। দোদুল্যমান সপ্তদর্শীর পানে কূট দৃষ্টিযুগল নিষ্পলক ভঙ্গিতে আটকে রেখে হুঙ্কার ছুঁড়ে শুধালো, শুধু তুই কেন বান্দির মেঘ? তোর 14 গোষ্ঠী সহ আমার বাধ্য হতে বাধ্য। ডু ইউ গেট মি? নিঃশ্বাস আটকে যাচ্ছে মাহির। ছুটন্ত পদযুগল তার। দুর্বল হচ্ছে ক্রমশ। ক্ষুদ্র মুখখানায় জমে গিয়েছে রক্ত। হরিণা চোখ দুটো যেন এক্ষুনি বেরিয়ে আসবে কোটর ছেড়ে। নির্দয় মানবের মন গড়ল কিনা কে জানে। সে কেমন আচমকাই হাতের বাঁধন ঢিলে করল। সহসা সপ্তদর্শীর দোদুল্যমান ক্ষুদ্র বদনখানি ছিটকে পড়ল মেঝেতে। হুট করে নিঃশ্বাস নিতে পারার স্বস্তিতে পাগলের ন্যায় হাঁপাচ্ছে মাহি। এক হাতে কণ্ঠা আটকে মুখ হা করে বাতাস টানছে ফুসফুস ভরে। সপ্তদর্শীর বেগতিক দশা। রুডমানব কেমন সংকুচিত দৃষ্টে তাকিয়ে আছে তার পানে। সপ্তদর্শীর নরম তুলতুলে পদযুগল হতে খানিকটা দূরে অসংখ্য ভাঙা সীসার টুকরো। ক্ষুদ্র বদনের তাল সামান্য নড়লেই নরম তুলতুলে পায়ের ত্বকে রুষ্টতার স্পর্শে বিঁধে যাবে তীক্ষ্ণ টুকরোগুলো। নির্দয় মানব দাঁত কিরমির করছে তখনও। শক্ত মুখাবয়ে ঘাটটা সামান্য বাঁকিয়ে কুদৃষ্টি নিক্ষেপ করল বেহাল অবস্থায় ডুবে থাকা ফ্লোরের পানে। অদূরেই এলোমেলো ভঙ্গিতে পড়ে আছে সপ্তদর্শীর জুতো জোড়া। নির্দয় মানব গম্ভীর মুখে পা বাড়ায় সেথায়। কাচের টুকরোগুলোর উপর দিয়ে অনায়াসে হেঁটে হেঁটে অবশেষে জুতো জোড়ার সম্মুখে এসে
ডান পায়ের রুষ্ট আঘাতে নির্জীব জুতোজোড়াকে একটানে ঠেলে দেয় সপ্তদশীর নিকট। এদিকে এখনও কণ্ঠাগ্রে হাঁপাচ্ছে মাহি, চোখ দুটো নীরবে ঝরাচ্ছে অশ্রু। নিজেকে সামলানোর প্রয়াসে মত্ত থাকা সপ্তদশী হুট করে পায়ের সন্নিকটে কিছু একটা ছিটকে আসায় মনোযোগ টানল সেথায়। ঘাড়ের পেশি সামান্য কুঁচকে নজর নামালো পায়ের কাছে। অমনি তার কর্ণকুহরে ভেসে এলো রুদ্মানবের গম্ভীর অথচ চিরবির করা রুষ্ট কণ্ঠ। এগুলো সাজিয়ে রাখার জন্য দেওয়া হয়নি তোকে বান্দির মেঘ। বাই দ্য হেল, কাচের উপর একবার পা পড়লে সেই পা কিন্তু ভেঙে গুঁড়িয়ে ফেলবো আমি। সহসাই আঁতকে ওঠে মাহি, তড়িঘড়ি করে দোদুল্যমান ক্ষুদ্র দেহটা সামান্য নাড়িয়ে চাড়িয়ে পা দুটো আলগোছে ঢোকালো জুতো জোড়ার মধ্যিখানে। নাকের পাটা বড্ড ফুলেছে তার, চোখ দুটোয় লেপটেছে লালাভ আবরণ। 4 হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা রুদ্মানব হিসিয়ে যাচ্ছে একাধারে। অদূরে দাঁড়িয়ে থাকা নতমুখী সপ্তদশীর পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কটমট কণ্ঠে আওড়ালো, আজ যা যা বললাম সবটা ঘটে ঢুকিয়ে নে বান্দির মেঘ। নেক্সট টাইম আমার অবাধ্য হবার চেষ্টা করে দেখিস শুধু। প্যালেসের ছাদ থেকে এক লাথি দিয়ে নিচে ছুঁড়ে ফেলব। মাইন্ডেড জানোয়ারের বাচ্চা। নাক টানছে মাহি। যুবকের এহেন বেয়াদবি কথায় কুঁচকেছে তার মুখ। চিরায়ত স্বভাবের বশীভূত হতে খুব একটা সময় লাগেনি বোকা মানবীর। ফের ঘাটতারামি সুরে কাটকাট কণ্ঠে আওড়ালো, কেন? কোন জায়গার তিসমার খান আপনি, যার কথা আমার মানতেই হবে? রাশিয়ার একজন সো কল্ড ক্ষমতাবান হয়েছেন বলে মাথা কিনে নিয়েছেন আমার? আপনি আমার এমন কে, যার প্রতি আমার বাধ্যতা প্রকাশ করতে হবে? তখনই সুদর্শনের কপালের চামড়ায় দেখা গেল রাগের ছাপ। ললাটপটের রগগুলো ফুলে উঠেছে দপদপ করে, চোয়াল হলো শক্ত। মাফিয়া মনস্টার নামক খ্যাপাটে সার খেপেছে ফের। সে তৎক্ষণাৎ জোরালো পায়ে এগিয়ে এসে দাঁড়ালো মাহির সন্নিকটে। অতঃপর নিজের রুক্ষ হাতের হিংস্র থাবায় আচানক পিষ্ট করল সপ্তদশীর নরম তুলতুলে বাম গালটা। এহেন জোরালো চাপড়ে তাল সামলাতে না পেরে মুহূর্তেই গাল বাঁকিয়ে হেলে পড়ে বেচারি। তার দৃষ্টি হয়েছে ঝাপসা, মাথাটা ঘুরছে ভন ভন করে। গালটা যা জ্বলছে না! এদিকে সম্মুখে দাঁড়িয়ে থাকা রুদ্মানবের রাগ বাড়ছে তরতর করে। মাথার তালুতে জ্বলছে আগুন। রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব তখনই বগল থাবায় চেপে ধরে সপ্তদশীর নরম ঘাড়। সেথায় নিজের রুক্ষ হাতের চাপ বাড়িয়ে আচানক উঁচিয়ে তোলে মাহির ক্ষুদ্র মুখখানা। সপ্তদশী কুঁচকে রেখেছে 2 চোখ। তার নরম ঠোঁটের কোণে দৃশ্যমান একটুখানি লহু। তা অবলোকন হওয়া মাত্রই থমকায় রুদ্মানব। এক অদ্ভুত ঝংকারে কেঁপে ওঠে তার পাহাড়সম বলিষ্ঠ দেহখানা। হাতের বাঁধনে নামল প্রশমন। যুবকের এক আকাশসম রাগভর্তি মুখাব্যয়ে তখনই নামল উদ্বিগ্নতার ভার। সে কেমন অদ্ভুতভাবে বিচলিত হলো সপ্তদশীর লহু দেখে। বুকটা কাঁপছে তার। আশ্চর্য! তার মতো নির্দয় মানবের হুটহাট বুক কাঁপার তো কথা না, তবে এখন কেন কাঁপছে? যুবক অস্থির। তখনই মাহির ঘাড় ছেড়ে দিয়ে তর্জনী ছোঁয়ালো মেয়েটার নরম ঠোঁটের কোণে। সেথায় আলতো করে ছুঁয়ে দিয়ে লহুটুকু মুছতে ব্যস্ত রুদ্মানব। মুখে রা নেই তার, চোখে মুখে স্পষ্ট ফুটেছে অপরাধিত্ব। সপ্তদশী হতবাক তার এহেন কাণ্ডে। হতবাক কণ্ঠ ফুঁড়ে কিছু বলতেই যাবে অমনি শোনা গেল রুদ্মানবের অতি শান্ত অথচ নিরেট কণ্ঠ, আমি যে তোর কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে তোর মতো অবদের গোটা একটা জনম লেগে যাবে বান্দির মেঘ। তবু আমি নিশ্চিত জনম ফুরালেও তুই বলবি, আপনি আমার কে? অবদের ছাপ ফুটল মাহির মুখাব্যয়ে। সেই সঙ্গে মনের কোণে জন্মালো একরাশ ঘৃণা।
ছলো ছলো চোখ দুটো আরেকবার দাউ দাউ করে জ্বলতে থাকা পুরো ঘরময় পরিক্রমা চালাতেই বুকটা কেমন ভার হয়ে গেল মানবীর। এক অদৃশ্য দহনে পুড়তে লাগলো হৃদয়টা। মুখভঙ্গিতে একরাশ ঘৃণা ফুটিয়ে সপ্তদোষী তখনই দুই হাতে ঠেলে দিল রুদ্রমানবের প্রশস্ত বুক। ঘটনার আকস্মিকতায় এক কদম সরে গেল রুদ্রমানব। মুখাব্বয়ে ফোটালো হতবম্বতার ছাপ। মাহি কাঁদছে এবার। কাঁদতে কাঁদতে হেঁচকে তুলছে মায়াবিনী। প্রিয় শখকে নিজের চোখের সম্মুখে ধূলিসাৎ হতে দেখে নিজেকে আর ধরে রাখা সম্ভব হয়নি তার পক্ষে। সে কেমন চিৎকার দিয়ে রুদ্রমানবকে বলে বসল, আপনার মনে কি একটু মায়া নেই বিস্ট? একবারও আপনার হাত কাঁপল না এসব করতে? বইগুলো কি এমন ক্ষতি করেছিল আপনার? ওরা তো বোবা প্রাণহীন, বই তো কারো শত্রু হতে পারে না। আপনি ওদের না পড়িয়ে অন্য কোথাও রেখে দিতেন, অন্তত ওরা অক্ষত থাকত। কিন্তু না, আপনি তো নির্দয়। সবসময় নিজের পাষাণ কর্মকাণ্ড না দেখালে আপনার চলেই না, তাই না? আর কতভাবে ভাঙবেন আমায়, ঠিক আর কতভাবে? আমার শখ সুখ শান্তি সব কেড়ে নিয়েছেন আপনি। আর কি কি কেড়ে নেওয়া বাকি আছে আপনার? আই জাস্ট কান্ট ইমাজিন। একটা মানুষ এত খারাপ কি করে হয়? মুখ ফসকে কথাটা বের হবার পর মুহূর্তেই হিংস্র মনস্টারের আগ্রাসী থাবা এসে আচানক আঁকড়ে ধরল সপ্তদশীর রাজহংসীর ন্যায় সুদীর্ঘ কোমল কণ্ঠা। হাতের জোরে বেচারিকে ঠেলে নিয়ে গেল পেছনের দেয়ালের কাছে। সপ্তদশীর শির দ্বারা দেয়াল ছুঁয়েছে। মনস্টারের হাতের জোরে মাথা ঠেকেছে পেছনে। তবে কাণ্ড দেখো, মাহি মোটেও ভরকায়নি এবার। উল্টো অগ্নিদৃষ্টির ঠায় তাকিয়ে রইল রুদ্রমানবের কটমট দৃষ্টিতে। মুগ্ধ সাপের ন্যায় ফোঁস করছে, কণ্ঠে ছুঁড়েছে বিকট হুঙ্কার। বাঁ হাতে সপ্তদশীর কণ্ঠা চেপে রেখে ডান হাতে রুক্ষ মুঠোর একের পর এক শক্তপোক্ত পাঁচ বসাচ্ছে দাঁড়িয়ে থাকা মাহির ঠিক পাশের দেয়ালে। হিতাহিত জ্ঞানশূন্য মানব, যার জোরালো পাঞ্চের আঘাতে থেতলে যাচ্ছে তারই রুক্ষ হাতের চামড়া, ফিনকি দিয়ে বেরুচ্ছে লৌহ। অথচ নির্দয় মানব কেমন হিংস্র কণ্ঠে গর্জন তুলে আওড়ালো, আই নো আমি খারাপ, ভীষণ খারাপ। আই নো আই অ্যাম এ ব্লাডি বিস্ট, বাট দিস ইজ এ ফাকিং ট্রুথ দ্যাট ইউ আর দ্য অনলি বিউটি হু বিলংস টু মি। নো ওয়ান ক্যান ডেয়ার টু টাচ ইউ, নট ইভেন সামওয়ান ক্যান ডেয়ার টু লুক অ্যাট ইউ। অ্যান্ড ইউ নো হোয়াট, ইভেন তুইও তাকাতে পারবি না কারোর দিকে। আমি ছাড়া তোর ওই দৃষ্টিতে যা যা উঠবে, হোক সেটা মানুষ কিংবা কোনো জড় বস্তু, তাদের এভাবেই ধ্বংস করে ফেলবো আমি। আই রিপিট, পুরো দুনিয়া থেকে তাদের অস্তিত্ব চিরতরে মিটিয়ে ফেলবো আমি। ডু ইউ গেট দ্যাট বিচ? সপ্তদশীর চোখে মুখে হতবাকতার ছাপ স্পষ্ট। যুবকের এহেন আগ্রাসী কণ্ঠের আধিপত্যের ঘোষণা বোধহয় কাঁপন ধরিয়ে দিচ্ছে তার সর্বাঙ্গে। মাহি তখনই চোখ খিসল। রুক্ষ দাঁতের রুষ্ট স্পর্শ নির্মাংসের নরম তুলতুলে অধরখানায় বসাতেই আচানক টের পেল তার ওষ্ঠপুটে আলতো করে ছুঁয়ে দিচ্ছে দুটো সিক্ত আঙুল। চট করে চোখ খুলল মাহি। সম্মুখে তাকাতেই ভরকায় সে। বিস্ময়ে চোখ ছুঁয়েছে কপাল। রুদ্রমানব কেমন কপাল গুছিয়ে তাকিয়ে আছে তার পানে। লোকটার চোখে মুখে বিরাট অসন্তোষের ছাপ স্পষ্ট। থেতলে যাওয়া হাতখানার দুটো আঙুল কেমন দুষ্টতার সঙ্গে স্পর্শ করেছে সপ্তদশীর ঠোঁট। কণ্ঠে একরাশ বিরক্তি লেপ্টে যুবক কেমন কটমটিয়ে বলে ওঠে, এই বান্দির মেয়ে, এই খবরদার, এই কাজ আর কোনোদিন করবি না, না হলে একদম টেনে ছিঁড়ে ফেলবো কিন্তু। আমি আমার অধিকারে অন্য কারো হস্তক্ষেপ সহ্য করতে পারি না, তুই জানিস না? বোকা মেয়ে কেবল হাঁ করে চেয়ে আছে সম্মুখে। কণ্ঠে নেমেছে বাকরুদ্ধতা।
ওদিকে মুগ্ধ কেমন হিংসাত্মক মনোভাবে আলগোছে সপ্তদশী রুষ্টদাঁতের চাপা থেকে ঠোঁটখানা আলগা করল। অতপর হতবম্বতায় ডুবে থাকা মাহির পানে এক পলক খেয়ে ফেলার মতো দৃষ্টি নিক্ষেপ করে তখনই পা ঘোরালো উল্টো পথে। গটগটিয়ে বেরিয়ে যাচ্ছে মাফিয়া বিস্ট। একটিবার ঘাড় বাঁকিয়ে তাকালেনও না পেছনে। তাকালে হয়তো ঠিকই দেখতে পেতেন একজোড়া স্নিগ্ধ দৃষ্টি কেমন নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছে তার পানে। মাহি নজর ঝোঁকায়নি। মাফিয়া বিস্ট অক্ষিপুটের আড়াল হতেই তার কাঁপা কাঁপা হাতখানা অজান্তেই উঠে এলো সিক্ত অধরজোড়ার পানে। সেথায় আলতো করে ছুঁয়ে দিয়ে আঙুল কটা দৃষ্টিপটে সম্মুখে এনে দাঁড় করাতেই দেখল তার আঙুলের ডগা লেপ্টে গিয়েছে মাফিয়া বিস্টের তাজা লহুতে। তখনই কপাল গোছায় মাহি। বুক ভর্তি রাগে ঘৃণায় হাতের উল্টো পিঠে অনবরত ডলতে থাকে নিজের অধর যুগল। মুছতে থাকে মাফিয়া বিস্টের ঘৃণিত ছোঁয়াচে লহু। মুগ্ধর ধূপধাপ পায়ের জোরালো শব্দে মুখরিত নীরব করিডর। বেপরোয়া ছন্নছাড়া যুবকের প্রতিটা কদমে লেপ্টে আছে তাজা লহুর ছাপ। থেতলে যাওয়া হাতখানা থেকে ফোঁটায় ফোঁটায় চুইয়ে পড়ছে লহু। যুবক নির্বিকার। ব্যথার লেশমাত্র নেই তার মুখাবয়ে। চোয়াল ফুটে আছে ব্লেডের ন্যায়। তিনতলার করিডোর পেরিয়ে এলিভেটরের পানে এগোতেই হঠাৎ মুগ্ধর তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে আটকাল অদূরে মাথা নত করে দাঁড়িয়ে থাকা দুজন মেয়েদের পানে। তাদের সম্মুখে খাবারের ট্রলি। বেচারি দুটো মনস্টারের ভয়ে কাঁপছে রীতিমতো। মুগ্ধ দাঁড়ায় এক মুহূর্ত। কপালের চামড়া গুটিয়ে নিয়ে কণ্ঠে রুডো ভাব ঢেলে গর্জন তুলে শুধালো, খাবার এনেছিস কার জন্য? শুকনো ফাঁকা ঢোক গিললেন মেয়ের দুজন। নতমুখে কাঁপা কাঁপা দৃষ্টে মেঝেতে নজর বুলালেন বার কয়েক। এরই মধ্যে ফের কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধর হুঙ্কার, কথা কানে যায়নি তোদের? মরতে ইচ্ছে করছে খুব। আঁতকে ওঠেন মেয়ের দুজন। তড়িঘড়ি করে মাঝে থেকে একজন বলে বসলেন, মেয়েটার জন্য। তৎক্ষণাৎ কপালের ভাঁজ গাঢ় হলো রুড মানবের। নাকের পাটা ফুলল ভীষণ। তিক্ত বিরক্ত মেজাজে সে কেমন হুঙ্কার ছুঁড়ে শুধালো, নিয়ে যা সব। দিতে হবে না ওই বান্দির মেয়েকে খাবার। খেয়ে খেয়ে গলার তেজ বাড়াবে আর গলাবাজি করবে আমার সাথে। বেয়াদবের বাচ্চা একটা। নিয়ে যা সব। মনস্টারের হুকুম তামিল করতে মরিয়া মেয়ের দুজন। তখনই খাবারের ট্রলির কাঁধ ধরে লেজ গুটিয়ে পালালেন উল্টো পথে। মুগ্ধ মহাশয় তখনও গজগজ করছেন। এলিভেটরে পা রেখে সুইচ টিপতে টিপতে বিড়বিড়িয়ে বললেন, ঘাড়তারার ঘরে ঘাড়তারা একটা। শিক্ষা দীক্ষার কত অভাব। নিজের চেয়ে দ্বিগুণ বয়সী মুরব্বির সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। অসভ্য মেয়ে ছেলে কোথাকার। রাগের বশে কথাটা জিভ খসে বেরিয়েছে সেকেন্ড 30 হবে বোধহয়। অমনি মহাশয়ের টনক নড়ল বুঝি। তৎক্ষণাৎ কুচকানো দৃষ্টে সম্মুখের কাচের দরজায় নিজের প্রতিবিম্বকে আপাদমস্তক পরখ করে দাঁত খিচে আওড়াল, হোয়াট দ্য ফাক আই অ্যাম সেইং। হুইস মুরব্বি? মুরব্বি হবে ওই বান্দির মেয়ের বাপ ভাই দুশ্মন। আমার মতো হ্যান্ডসাম কোন দুঃখে মুরব্বি হতে যাবে? তীব্র ঘূর্ণনে ঘুরছে হেলিকপ্টারের পাখা। তুলছে বিকট গর্জন। হেলিপ্যাড হতে বেশ কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে আছেন অ্যালেক্স এবং অ্যাডউইন। দুই গম্ভীর পুরুষ তাকিয়ে আছে একে অপরের বিপরীতে। করছে মনস্টারের আগমনের অপেক্ষা। সাউথ কোরিয়ার উদ্দেশ্যে মনস্টারের রওনা হবার কথা ছিল আরও ঘন্টা দুয়েক আগে। অথচ মনস্টারের এখনও কোনো খোঁজ নেই। গম্ভীর মুখ অ্যাডউইন কবজি উল্টা এবার। ঘড়ির কাঁটার পানে দৃষ্টি নিক্ষেপ করতেই পেছন থেকে ভেসে এলো দুজন গার্ডের ত্রস্ত কণ্ঠ, মনস্টার ইজ কামিং এভরিওয়ান, পুট ইউর হেডস ডাউন। তৎক্ষণাৎ ঘাড় নোয়ালেন সকলে।
অ্যাডউইন বেচারা আগে থেকেই নুয়ে রেখেছে ঘাড়। আগ বাড়িয়ে পেছনে তাকানোর সাহস পেল না কেন যেন। এদিকে মনস্টারের দাম্ভিক কদম ততক্ষণে অতিক্রম করেছে দুই গম্ভীর পুরুষকে। গটগটিয়ে হেলিকপ্টারের পানে এগোতেই হঠাৎ বাপাস থেকে ছুটে এলেন এক গার্ড। মহাশয় বড় বাধ্যতায় নতমুখে এক হাঁটু গেড়ে বসলেন জমিনে। দুই হাতে একখানা র্যামের বোতল অতি ভদ্রতায় বাড়িয়ে দিলেন সম্মুখে। মুগ্ধ থামল। শক্ত চোয়ালে তৎক্ষণাৎ গার্ডের হাত থেকে ছো মেরে নিয়ে নিল অ্যালকোহলপূর্ণ বোতলটা। অতপর ধারালো দাঁতকপাটি শক্ত ফাঁকে বোতলের ক্যাপ আটকে বসালো এক টান। মুহূর্তেই খুলে গেল বোতলের মুখ। মাফিয়া মনস্টার তখনই ঠোঁট চাপলেন সেথায়। এক নিঃশ্বাসে গপগপিয়ে গিলে নিলেন অর্ধেকটা পানীয়। পরক্ষণে বাকি অর্ধেকটা দিয়ে আলগোছে ধুয়ে নিলেন নিজের আহত হাতখানা। আহত স্থানে অ্যালকোহল অ্যান্টিসেপটিকের ন্যায় কাজ করে, এ যেন বেশ জানা তার। পরিশেষে হাত ধোয়া শেষ হতেই নির্দয় মানব হাতে থাকা শূন্য বোতলটা আচানক ছুঁড়ে মারলেন পাকা মেঝেতে। মুহূর্তেই ঝনঝনিয়ে চূর্ণ বিচূর্ণ হলো অবহেলিত বোতলখানা। অপেক্ষায়িত পাইলট উড়ে যাবার প্রস্তুতিতে মত্ত। মনস্টার আর দেরি করলেন না। তখনই দাম্ভিক কদমে উঠে গেলেন হেলিকপ্টারে। গমগমে গলায় আদেশ ছুড়লেন, টেক অফ। পাইলট মহাশয় বুঝি এই কথাটারই অপেক্ষায় ছিলেন। আদেশ পাওয়া মাত্রই মত্ত হলেন টেক অফে। ভূভাগ কাঁপিয়ে ধীরে ধীরে উপরে উঠছে শ্যাডো মনস্টারের নাম লিখিত হেলিকপ্টারটা। ভেতরে বসে থাকা দাম্ভিক পুরুষ শক্ত চোয়ালে বসে আছে কেমন। তার অবচেতন মনটা কেমন অজানা কারণে আনচান করছে। মুগ্ধ জানে না সেই কারণ। আগ বাড়িয়ে জানার প্রচেষ্টাও করেনি যুবক। হিডেন প্যালেসের আকাশ সীমানা অতিক্রম করে বেশ কিছুটা দূরে চলে এসেছে হেলিকপ্টার। প্যালেস থেকে যত দূরত্ব বাড়ছে ঠিক ততই অস্থিরতা বাড়ছে মুগ্ধর। বুকটা খাঁ খাঁ করছে কেমন। অবোধ মনটা বারবার বলছে, চাশমিশ কি সত্যিই খাবার খায়নি? রাগ করলে তো না খেয়ে থাকার অভ্যেস আছে তার। তখন আবার থাপ্পড় দেওয়াতে ঠোঁটটাও কেটে গেল। এখন কেমন আছে মেয়েটা? এখনও কি আগের মতোই কাঁদছে? মনের কোণে উত্থাপিত হচ্ছে হাজারো অপ্রয়োজনীয় চিন্তা। কোনোটাই নিজের ইচ্ছেতে চিন্তা করছে না মাফিয়া বস। বিচক্ষণ মস্তিষ্কের হুঙ্কারে নিজেকে আটকে রেখেছেন শক্তভাবে। দুই হাত মুষ্টিবদ্ধ করে নিজের সত্তায় থেকে বিড়বিড় করে বলছে, খেলে খাক, না খেলে মরে যাক বান্দির মেয়েটা। মরে গেলে অন্তত কিছুটা হলেও শান্তি পাব। বেঁচে থাকতেই যা জ্বালাচ্ছে ওইটুকুন একটা পিচ্ছি। কথাটুকু আওড়ে আসনের সনে পিঠ হেলালেন মনস্টার। কপাল কুঁচকে চোখ দুটো বুঝলেন খানিক। অমনি বদ্ধ চোখের পাতায় দৃশ্যমান হলো সপ্তদশীর ক্রন্দনরত নির্মল মুখখানা। ঠোঁটের কোণে লেগে আছে একটুখানি লহু। সঙ্গে সঙ্গে অস্থিরতা বাড়ল মুগ্ধর। বুকে বাড়ল কম্পন। মস্তিষ্ক অচল হয়ে গেল এক মুহূর্তের জন্য। ভুলে গেল নিজের বিচক্ষণী রূঢ় সত্তা। যুবক নিজের অবস্থান ভুলে গিয়ে তখনই ব্যস্ত হলো। ব্যগ্র কণ্ঠে হুঙ্কার ছুড়ে পাইলটকে বলল, এক্ষুনি প্যালেসের দিকে ব্যাক কর। ভরকায় পাইলট মহাশয়। চলতি পথে মাঝ রাস্তায় হুট করে এরূপ কথা শুনবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি তিনি। তবুও মনস্টারের আদেশ বলে কথা। মহাশয় চুপচাপ সাইক্লিকে টান বসালেন ফের। অত বড় একখানা বাহনকে ফের উল্টো পথে ঘোরালেন তিনি। ওদিকে মুগ্ধ কেমন হাঁসফাঁস করছে। অস্থিরতায় গা থেকে খুলে রেখেছে ওভারকোটটা। বুকের বাঁ পাশটা জ্বলছে বিধায় সেথায় অনবরত হাত বোলাচ্ছে রুড মানব। কাঁপা কাঁপা অন্য হাতে পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে কল লাগালো অতি পরিচিত নম্বরে। সেকেন্ড 30 যেতে না যেতেই ওপাশ থেকে রিসিভ হলো কল।
মুগ্ধ তখন গম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ে বলল, লোকেশন ট্রেস করে বাইক রেডি কর, আই অ্যাম কামিং। নিজ কথা শেষ করে আর অন্যের কথা শুনবার প্রয়োজন বোধ করেন না মাফিয়া মনস্টার। আজও হলো তাই। তখনই খট করে কল কেটে পাইলটকে বললেন, আশেপাশের যে কোনো খালি জায়গায় ল্যান্ড কর, লাইব্রেরি যেতে হবে। মাথার উপর ঝুম বৃষ্টি। বড় একখানা প্রকাশনা গুদামের সামনে দাঁড়িয়ে আছে বিশাল দুটো ট্রাক। ট্রাক ভর্তি বই তুলেছে মাফিয়া মনস্টারের গার্ডস। ট্রাকে সব ধরনের বই তোলা শেষ হতেই দুয়ার আটকালো ট্রাকের। ধীরে ধীরে টানল গতি। ব্যস্ত রাস্তা দিয়ে এগোচ্ছে ট্রাক দুটো। গতি বড্ড জোরালো তাদের। এরই মধ্যে ট্রাক দুটোর পেছন থেকে কাওয়াসাকি নিনজা HR বাইকখানা ছুটে এলো ঝড়ের বেগে। সে কি গতি বাইকটার! যেন বাতাসকেও হার মানাবার পায়তারায় মত্ত সে। কালো রঙা একখানা শার্ট পরিহিত বলিষ্ঠ পুরুষ বসে আছেন বাইকে। মাথায় কালো রঙা হেলমেট। তীব্র বেগে ছোটার দরুন বৃষ্টির দমকা ছিটে ফোঁটাগুলো বুঝি দাম্ভিক পুরুষকে ছুঁতেও পারছে না। যুবক সহসা গতি বাড়ালো বাইকের। হাওয়ার সাথে পাল্লা দিয়ে এগোচ্ছে সে। হেলমেটের আড়ালে লুকিয়ে থাকা বাদামি চোখ দুটো কেমন অস্থির হয়ে ছুটছে সম্মুখে। হৃদয়টা বোধহয় এক্ষুনি দেহ খাঁচা ছেড়ে ছুটে আসবে বাইরে। অবোধ মনটা কেবল বলছে, আমার চাশমিশ আদৌ খেয়েছে তো?